অ্যালফ্রেড লর্ড টেনিসন এর ফার্স্টে টাইটেলটা বোঝা দরকার। ক্রসিং দ্য বার মানে কবি অ্যাকচুয়ালি কি বোঝাতে চাইছেন? ক্রসিং ক্রসিং মানে কি? ক্রসিং মানে অতিক্রম করা। আর দ্য বার মানে এখানে কবি যেহেতু সমুদ্র যাত্রার কথা বলছেন, দ্য বার মানে এখানে স্যান্ড বার, SAND স্যান্ড BAR বার, মানে সমুদ্রের ধারে যে বালির যে চাঁদ থাকে সেটাকে কবি বলছেন স্যান্ড বার। কিন্তু মিন করছেন না সেটা, কবি মিন করছেন এই স্যান্ড বারের মধ্য দিয়ে বাধাকে, মানে পার্থিব জগতে আমাদের যে বাধাগুলো রয়েছে, পার্থিব জগৎ কবির কাছে একটা বাধা। কিসের বাধা? বাধাটা হচ্ছে মৃত্যুর পরে স্পিরিচুয়াল লাইফ অ্যাচিভ করার বাধা। তাহলে কবি ক্রস করতে চাইছেন, তার মানে কি? ওভারকাম করতে চাইছেন, পেরোতে চাইছেন এই বারটাকে। মানে বার ইজ দ্য সিম্বল অফ বাধা, অবস্ট্রাকল, ব্যারিয়ার। এই ব্যারিয়ারটাকে কবি পেরোতে চাইছেন। এই ব্যারিয়ারটা হচ্ছে পার্থিব জগৎ। এই ব্যারিয়ারটা হচ্ছে এই ম্যাটেরিয়াল ওয়ার্ল্ডের যে পেন, সাফারিং, টান, মায়া, মমতা, ডিউটি, রেসপন্সিবিলিটি, অল আর এনক্যাপসুলেটেড টুগেদার উইথ দ্য আইডিয়া অফ স্যান্ড বার, যেটাকে কবি বাধা বলছেন। তাহলে দা বার মানে বালির চাঁদ, যেটা সমুদ্রের পাড়ে রয়েছে, কবি সেটাকে বোঝাতে চেয়েছেন। তার মধ্য দিয়ে কবি সিম্বলাইজ করতে চাইছেন বাধাকে, যেটা হচ্ছে পার্থিব জগতের বাধা, যেটা কি করে আমাদের ম্যাটেরিয়াল ওয়ার্ল্ড থেকে স্পিরিচুয়াল ওয়ার্ল্ড অ্যাচিভ করতে বাধা সৃষ্টি করে। কবি সেই বাধাকে কি করতে চাইছেন? ক্রস করতে চাইছেন, অতিক্রম করতে চাইছেন। তার মানে কবি বিশ্বাস করেন যে মৃত্যুর পরেও একটা জগৎ রয়েছে, সেটা স্পিরিচুয়াল ওয়ার্ল্ড, যেটা অনেক বেশি সুন্দর, যেটা কবি অ্যাচিভ করতে চান। তার কারণ কবি বিশ্বাস করেন ইন দ্য আইডিয়া অফ লাইফ আফটার ডেথ, মৃত্যুর পরেও জীবনে কবি বিশ্বাসী। সেই কারণেই তো কবি বাধা অতিক্রম করে সেই জগৎটাকে পেতে চেয়েছেন। সেই জন্যই না টাইটেলটা হয়েছে ক্রসিং দ্য বার। এই টাইটেলের এসেন্সটা আমরা পুরো কবিতাটার মধ্যে পেয়ে যাব ধীরে ধীরে আমরা যখন এটাকে আলোচনা করব। তার আগে আমরা অবশ্যই জানবো অ্যালফ্রেড লর্ড টেনিসন সম্পর্কে, রাইট? ক্রসিং দ্য বার বাই অ্যালফ্রেড লর্ড টেনিসন। ক্রসিং দ্য বার এই পোয়েট্রিটার মধ্য দিয়ে যাওয়ার আগে বা এই পোয়েট্রিটাকে আমি আজকে এক্সপ্লেন করব অবশ্যই বাংলাতে। এবং এক্সপ্লেন করার আগে কিছু জানা দরকার অ্যাবাউট অ্যালফ্রেড লর্ড টেনিসন। লর্ড টেনিসন কে ছিলেন? লর্ড টেনিসন ওয়াজ 19th century poet. 19th century poet. 19th century is the time of Queen Victoria. তার মানে এটা ভিক্টোরিয়ান এরা, যেই সময় এই কবিতাটা কম্পোজড করা হয়েছিল। আর যখন এই কবিতাটা কম্পোজড করা হয় তখন কিন্তু সেটা ছিল লর্ড টেনিসনের জীবনের শেষ সময়। উনি মারা যাওয়ার আগে এই কবিতাটা কম্পোজ করেছিলেন, যার ফলে ওনার জীবনের এই মৃত্যুর মুহূর্তটাকে এই পোয়েট্রির মধ্যে আলোকপাত করা হয়েছে। উনি তুলে ধরেছেন ওনার মৃত্যুর মুহূর্তটাকে, উনি যেটা ফিল করেছেন, যেটা অনুভব করেছেন। অ্যালফ্রেড লর্ড টেনিসনের কথা বলতে গেলে আমরা আরও দুজন ভিক্টোরিয়ান পোয়েট সম্পর্কে জানবো। তারা হচ্ছেন রবার্ট ব্রাউনিং অ্যান্ড ম্যাথিউ আর্নল্ড। এই যে তিনটে নাম, রবার্ট ব্রাউনিং, ম্যাথিউ আর্নল্ড আর লর্ড টেনিসন, এই তিনজন হচ্ছেন বিখ্যাত ভিক্টোরিয়ান পোয়েটস, ফেমাস ভিক্টোরিয়ান পোয়েটস দে আর। ওনারা পলিটিক্যালি সোসাইটিতে ইনভলভ ছিলেন, ওনারা সোশ্যাল রিফর্মার্সও বলা যায় ওনাদের। তো ওনাদের কবিতার মধ্যে বিভিন্নভাবে বিভিন্ন দৃষ্টিভঙ্গি ফুটে উঠেছে। তো আমাদের এখানে পাঠ্য বিষয় যেটা, সেটা হচ্ছে লর্ড টেনিসন, অ্যালফ্রেড লর্ড টেনিসন। তো অ্যালফ্রেড লর্ড টেনিসন সম্পর্কে আরও কিছু জানা দরকার। সেগুলো হচ্ছে ওনার যে ট্রেটস অফ হিজ পোয়েট্রি, ওনার কবিতার বৈশিষ্ট্যগুলো। ওনার কবিতার মধ্যে বিশেষত কি কি থাকে? তো প্রথমত হচ্ছে অ্যালিউশন, ALLUSION, অ্যালিউশন, যেটাকে বলা হচ্ছে রেফারেন্স। রেফারেন্স প্রচুর পরিমাণে থাকে ওনার কবিতার মধ্যে, আমরা এখানেও পেয়ে যাব। এই ক্রসিং দ্য বারেও সেম রেফারেন্সেস, এলিউশনস প্রচুর পাবো, একই অ্যালিউশনস। আরেকটা জিনিস, ওনার যে পোয়েট্রিগুলো সেইগুলো ক্লাসিক্যাল মিথোলজিকে কিন্তু তুলে ধরে। হুম আর আইসোলেশন হচ্ছে ওনার কবিতার আরও একটা অন্যতম বৈশিষ্ট্য। আইসোলেশন, আইসোলেশন মানে কি? অ্যালিউশন মানে বললাম রেফারেন্স, মানে প্রসঙ্গ টেনে নিয়ে আসা। ক্লাসিক্যাল মিথোলজি তার মানে পৌরাণিক চরিত্র, ইভেন্ট, ঘটনা, সেগুলোকে রিলেট করা। আইসোলেশন মানে উনি ওনার কাব্যের মধ্যে নিজেকে আইসোলেটেড রিপ্রেজেন্ট করতে চান, বা ওনার যে থিমের মধ্যে আমরা আইসোলেশনটা পেয়ে যাব। যেন উনি সোশ্যাল কনভেনশন থেকে বেরিয়ে নিজেকে অন্যভাবে কবিতার মধ্যে প্রতিষ্ঠা করার কথা উপস্থাপন করে থাকেন। এই রকম ধরনের কিছু ধারণা আমরা আইসোলেশন কনসেপ্ট ওয়াইজ জানতে পারবো, যেটা একটা অন্যতম বৈশিষ্ট্য লর্ড টেনিসনের কবিতার।
আর স্পিরিচুয়ালিটি, SPIRITUALITY, স্পিরিচুয়ালিটি হচ্ছে আরেকটা অন্যতম ওনার কবিতার বৈশিষ্ট্য। কবিতার মধ্যে স্পিরিচুয়াল কনসেপ্ট থাকে, যেখানে রিলিজিয়ান থাকে, ধর্মের সংক্রান্ত বিষয়, ধর্মের উল্লেখ, ধর্মের রেফারেন্স। তো এই যে স্পিরিচুয়ালিটি অ্যান্ড রিলিজিয়ান, এটা একটা অন্যতম ট্রেট, হ্যাঁ, অফ টেনিসনস পোয়েট্রি। এখানে আমরা এই স্পিরিচুয়ালিটি পাবো, রিলিজিয়াস কনসেপ্ট পেয়ে যাব। অবভিয়াসলি রিলিজিয়াস কনসেপ্ট মানে কনসেপ্ট অফ খ্রিশ্চানিটি, খ্রিস্টান ধর্মের যে কনসেপ্ট আমরা কিন্তু এখানেও পেয়ে যাব লর্ড টেনিসনের ক্রসিং দ্য বারে। ক্লিয়ার? আর মোস্টলি ভিক্টোরিয়ান এরাকে যদি ফোকাস করা যায়, তাহলে ভিক্টোরিয়ান এরা যেই সময় লর্ড টেনিসন বিলং করতেন, ওই সময় একটা সোশ্যাল টার্মোয়েল সৃষ্টি হয়েছিল ডিউ টু দ্য কনফ্লিক্ট বিটুইন সায়েন্স, টেকনোলজি অ্যান্ড রিলিজিয়ন, ফেথ ইন রিলিজিয়ন। সো নেচার হচ্ছে আরও একটা অন্যতম ট্রেট ওনার কাব্যের মধ্যে। NATURE, নেচার মানে প্রকৃতিকে উনি উল্লেখ করেছেন। প্রকৃতিকে নিয়ে কবিতা লিখেছেন, অনেক কবিতা, এখানে আমরা প্রকৃতির টাচ পাবো। রোমান্সও রয়েছে ওনার কবিতার মধ্যে। হ্যাঁ, রোমান্স কি? রোমান্স মানে রিলেশন বিটুইন ম্যান অ্যান্ড নেচার। তো যেরকম উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, ওনার কবিতার মধ্যে আমরা পেয়ে থাকি রোমান্স অ্যাজ আ রিলেশন বিটুইন ম্যান অ্যান্ড ম্যান, রিলেশন বিটুইন ম্যান অ্যান্ড নেচার। তো এই ট্রেটসগুলো আমরা পাই অ্যালফ্রেড লর্ড টেনিসনের পোয়েট্রিতে, যেগুলো আমরা অলমোস্ট এই ক্রসিং দ্য বারের মধ্যেও পেয়ে যাব। এই কবিতাটাকে আই উইল বি এক্সপ্লেনিং ইন বেঙ্গলি। বাংলাতে আমি এটাকে এক্সপ্লেন করব। তো আরও একটা জিনিস বলা দরকার, যেটা হচ্ছে সিম্বল। অ্যালফ্রেড লর্ড টেনিসনের কবিতার মধ্যে সিম্বল প্রচুর ইউজ করা হয়। এই সিম্বল কিন্তু রয়েছে ওনার এই ক্রসিং দ্য বারে। টাইটেলের মধ্যে সিম্বল রয়েছে, কবিতার মধ্যে যে লাইন্সগুলো রয়েছে সেগুলোর মধ্যেও প্রচুর পরিমাণে সিম্বল রয়েছে। উনি সিম্বলের মধ্য দিয়ে অন্য কিছু বোঝাতে চেয়েছেন, সেগুলো আমরা এক্সপ্লেন করব। তো মোটামুটি এই ছিল অ্যালফ্রেড লর্ড টেনিসন, ওনার লিটারারি ট্রেটস অ্যাজ আ পোয়েট, আর ফিচার্স অফ ভিক্টোরিয়ান পোয়েট্রি। ওনার যে কন্টেম্পোরারিজ ছিলেন রবার্ট ব্রাউনিং, ম্যাথিউ আর্নল, এইসব কথা মোটামুটি আমরা ডিসকাস করলাম। এবার আমরা পোয়েট্রির মধ্যে প্রবেশ করব। তো পোয়েট্রি যখন আমি ডিসকাস করব, প্রত্যেকটা জিনিসকে আমি ইন ডিটেলসে রিকভার করার চেষ্টা করব। ফার্স্ট লাইনে কবি ফার্স্ট স্ট্যান্জাতে কি বলছেন? দ্য সান সেট অ্যান্ড ইভিনিং স্টার অ্যান্ড ওয়ান ক্লিয়ার কল ফর মি, অ্যান্ড মে দেয়ার বি নো morning of the bar, and when I put out to sea, the sunset and evening star, সূর্যাস্ত এবং সন্ধ্যা তারা, and one clear call for me, এবং একটা স্পষ্ট ডাক আমার জন্য, and may there be no mourning of the bar, এবং আমি আশা করি আমাকে কোনো বাধা বিরক্ত করবে না, when I put on to the sea, যখন আমি সমুদ্রে যাব। তাহলে সত্যি কি কবি সমুদ্রে যেতে চাইছেন? কবি আসলে সমুদ্রে যেতে চাইছেন না। এই যে কবি বলছেন when I put out to the sea, আমি যখন সমুদ্রে যাব, এটা হচ্ছে অ্যালিউশন। কিসের অ্যালিউশন? রেফারেন্স। কিসের রেফারেন্স? রেফারেন্স, হ্যাঁ, টু দ্য জার্নি অফ ডেথ, মানে মৃত্যুর যে যাত্রা, তারই একটা রেফারেন্স, অ্যালিউশন এটা। তার মানে কি? দ্য সি, সমুদ্র, এই সমুদ্র কবিকে বয়ে নিয়ে যাবে কোথায়? মৃত্যুর জগতে। দ্য পোয়েট উইল বি ক্যারিড টু দ্য ওয়ার্ল্ড অফ ডেথ বাই দ্য সি। তো সি ইজ হিয়ার টু ক্যারি দ্য ডেথ অফ পোয়েট। কবির মৃত্যু বহন করবে এই সমুদ্র। তাহলে সমুদ্রের রেফারেন্স আমরা বুঝতে পারলাম। সানসেট, ইভিনিং স্টার, এইগুলো ভীষণভাবে সিম্বলিক। সানসেট এবং ইভিনিং স্টার কিসের সিম্বল? সানসেট এবং ইভিনিং স্টার এইগুলো হচ্ছে সিম্বল অফ ডেথ, সিম্বল অফ ম্যাটেরিয়াল ডিকে। তার মানে কি? সানসেট, সূর্য অস্ত যাচ্ছে, ইভিনিং স্টার, সন্ধ্যের তারা, এইগুলো হচ্ছে আমাদের ম্যাটেরিয়াল ওয়ার্ল্ড, পার্থিব জগতের সমাপ্তির একটা লক্ষণ, যেটাকে কবি সিম্বল হিসেবে ইউজ করেছেন। ক্লিয়ার? আরও একটা জিনিস কবি বলেছেন, ক্লিয়ার কল ফর মি, ক্লিয়ার কল ফর মি, এটা রেফারেন্স টু দ্য কল অফ ডেথ, মৃত্যুর ডাক। সেইটাকে কবি এখানে রেফারেন্সিয়ালি ইউজ করছেন বাই সেইং ওয়ান ক্লিয়ার কল অফ ডেথ, স্পষ্ট মৃত্যুর ডাক আমার জন্য। ক্লিয়ার? ফার্স্ট স্ট্যান্জা ক্লিয়ার হয়েছে। তার মানে ফার্স্ট স্ট্যান্জাতে আমরা পেলাম দ্য পোয়েট উইল আন্ডারটেক দ্য জার্নি অফ ডেথ ওভার দ্য সি, সি উইল ক্যারি দ্য ডেড অফ দ্য পোয়েট, দ্য সি উইল টেক দ্য পোয়েট টু দ্য ওয়ার্ল্ড অফ ডেথ, and the poet is able to listen to the clear sound, that is the clear call. The death is calling the poet. This is the end of your time.
নাও ইউ হ্যাভ টু লিভ দিস ম্যাটেরিয়াল ওয়ার্ল্ড ফর এভার অ্যান্ড এভার অ্যান্ড এভার। সো চিরদিনের মতো এই ম্যাটেরিয়াল ওয়ার্ল্ডকে ত্যাগ করতে হবে। কবির কথা শুনে মনে হচ্ছে কবি যেন খুবই আগ্রহী এই ম্যাটেরিয়াল ওয়ার্ল্ডকে ত্যাগ করার জন্য, এবং বলছেন যে আমাকে যেন কেউ ডিস্টার্ব না করে। এই যে মর্নিং, মর্নিং কি? মর্নিং ইজ এ কাইন্ড অফ সাউন্ড, সাউন্ড অফ ল্যামেন্টেশন, সাউন্ড অফ পেন অ্যান্ড সাফারিং। কোনো যেন শব্দ, যন্ত্রণা, কষ্ট যেন আমাকে বিরক্তি না করে। যখন আমি মারা যাব, যখন মৃত্যুর জগতে আমি যাব, সমুদ্র আমাকে যখন মৃত্যুর জগতে নিয়ে যাবে, কোনো যেন পিছু ডাক, মর্নিং, যেন আমাকে বাধা না দেয়। মর্নিং অফ দ্য বার। বার মিনস এখানে সমুদ্রের কথা বলেছে, মানে কমনলি এটা বোঝা যায় যে এটা একটা স্যান্ড বার, স্যান্ড বার, যে সমুদ্রের পাড়ে বালি জমে থাকে। কিন্তু এখানে বার ইজ দ্য সিম্বল অফ বাধা, বাধা, অবস্ট্যাকল, তাই না? ব্যারিয়ার, বার ইজ দ্য সিম্বল অফ ব্যারিয়ার, যেটাকে বাধা বলছে। কবি এই ব্যারিয়ারটাকে, কিসের ব্যারিয়ার? হুম এই মর্নিং, এই যে পার্থিব যে যন্ত্রণা, কষ্ট, দুঃখ, টান, এই সমস্ত কিছুর যে পার্থিব বিষয়ের যে বাধা, বার, ব্যারিয়ার, এই বাধা বাঁধন উনি ছিন্ন করে দিতে চান, এবং সেটা উনি করতে চান স্বইচ্ছায় এবং আনন্দের সঙ্গে। তার মানে বোঝা যাচ্ছে কবি স্বতঃস্ফূর্তভাবে এই রকম ধরনের প্রত্যাশা করছেন। কেন প্রত্যাশা করছেন এরকম? তার কারণ কবি বিশ্বাস করেন যে মৃত্যুর পরেও একটা জগৎ রয়েছে। তার মানে দ্য পোয়েট বিলিভস ইন লাইফ আফটার ডেথ। মৃত্যুর পরে একটা জগৎ রয়েছে, কবি সেটাতে বিশ্বাস করেন। যেটাতে বিশ্বাস করেন স্যামুয়েল টেলর কোলরিজ। উনি লিখেছেন অনেকবারই এই লাইফ আফটার ডেথ নিয়ে। উনিও স্পিরিচুয়ালিস্ট ইন রাইটিং ওয়েম। তো এখানেও আমরা অ্যালফ্রেড লর্ড টেনিসনের এইরকম ধরনের একটা রিলেশন, রোমান্টিসিজম, রিলেশন বিটুইন ডেথ অ্যান্ড ম্যান অ্যান্ড নেচার আমরা কিন্তু পেয়ে যাব। উনি স্বতঃস্ফূর্তভাবে মৃত্যুর কোলে ঢলে পড়তে চেয়েছেন আনন্দের সঙ্গে, তার কারণ উনি বিশ্বাস করেন দেয়ার সার্টেনলি উইল বি দ্য লাইফ আফটার ডেথ। নিশ্চিতভাবে ওখানে নিশ্চয়ই কোনো জগৎ হবে মৃত্যুর পরে, যেটাতে কবি বিশ্বাস করেন। তার মানে আমরা স্পিরিচুয়াল কনসেপ্ট পাচ্ছি, আর স্পিরিচুয়াল কনসেপ্ট মানেই এর মধ্যে কনসেপ্ট অফ রিলিজিয়ান রয়েছে, রাইট? এই রিলিজিয়াস আইডিয়াসগুলো শেষের দিকে আরো ক্লিয়ার রয়েছে। তো এবার আমরা নেক্সট স্ট্যাঞ্জাতে যাব, স্ট্যাঞ্জা নাম্বার 2। এখানে কবি বলছেন, বাট সাচ আ টাইড অ্যাজ মুভিং সিমস অ্যাজ স্লিপ। কিন্তু সেই মতো সমুদ্র যেহেতু বয়ে চলেছে, আমি ঘুমন্ত থাকব। টু ফুল ফর সাউন্ড অ্যান্ড ফোম, অত্যন্ত স্ফীত হবে শব্দে এবং ফেনায়। তাহলে প্রথম দুটো লাইনে কি বললেন? বাট সাচ আ টাইড, টাইড ইজ দ্য রেফারেন্স টু জোয়ার, জোয়ার মানে সমুদ্র, সমুদ্রে যে জোয়ার হচ্ছে, তার মানে টাইড দিয়ে কবি সমুদ্রের কথা বলছেন, সমুদ্রের জলের কথা বলছেন, জোয়ারের কথা বলছেন। বাট সাচ আ টাইড অ্যাজ মুভিং সিমস অ্যাসলিপ, কে অ্যাসলিপ থাকবে? সিমস অ্যাসলিপ, কবি নিজে অলমোস্ট অ্যাসলিপ থাকবেন, অনেকাংশে ঘুমন্ত থাকতে চাইছেন কবি। টু ফুল, অত্যন্ত পরিপূর্ণ হবে, স্ফীত হয়ে উঠবে। ফর সাউন্ড অ্যান্ড ফোম, মানে শব্দ এবং ফেনায়, ফোম মিন্স ফেনা। তাহলে ফার্স্ট দুটো লাইনের আমরা এক্সপ্লেনেশন পেলাম, বাট সাচ এ টাইড, সেই মতো একটা জোয়ার, সমুদ্র, সমুদ্রের জল, অ্যাজ মুভিং সিমস অ্যাজ স্লিপ, যেহেতু বয়ে চলেছে, কে বয়ে চলেছে? সমুদ্রের জল। সিমস অ্যাজ স্লিপ, আই ওয়ান্ট টু বিকাম অ্যাজ স্লিপ, আমি অলমোস্ট ঘুমিয়ে থাকতে চাই। টু ফুল ফর সাউন্ড অ্যান্ড ফোম, কিন্তু অত্যন্ত স্ফীত হবে শব্দে এবং ফেনায়। কে অত্যন্ত স্ফীত হবে শব্দে এবং ফেনায়? সমুদ্রের জল। হুম যখন জোয়ার আসবে, সমুদ্র একদম কানায় কানায় পরিপূর্ণ হয়ে ভরে উঠবে, এবং সেখানে শব্দ হবে এবং ফোম, ফোম হবে মানে ফেনা হবে। কবি কেন ফোমের কথা বলছেন, কেন টাইডের জলের কথা বলছেন? তার কারণ টাইডের জলে কবি নিজের অঙ্গ ধুয়ে নিতে চান, এবং সেই সমুদ্র তার টাইড দিয়ে, তার জোয়ারের জল দিয়ে কি করবে? এই ফোম, ফেনা দিয়ে কবির গা ধুইয়ে দেবে। কবি বলছেন আমি অ্যাসলিপ, আমি অনেকাংশে ঘুমিয়ে থাকবো। সিমস অ্যাসলিপ, আমি ঘুমিয়ে থাকবো। আমার গায়ের ওপর দিয়ে চলে যাবে সমুদ্রের জল, যে আমাকে ধুইয়ে দেবে, তার ফেনা দিয়ে, তার ফোম দিয়ে আমাকে ওয়াশ করিয়ে দেবে। হুম তো সেকেন্ড স্ট্যান্ডাতে আমরা এগুলো পোয়েটের রিকোয়ারমেন্ট পাচ্ছি, কবি এইগুলো পেতে চাইছেন ওনার মৃত্যুর সময়, মৃত্যু যাত্রায়। ওয়েন দ্যাট হুইচ ড্রিভ ফ্রম আউট দ্য বাউন্ডলেস ডিপ, যখন সেটা, যেটা এসেছে সীমাহীন সমুদ্রের গভীর থেকে, পুনরায় তারা ঘরে ফিরে যাবে। তাহলে ওয়েন, যখন, দ্যাট যেটা, হুইচ, ড্রিভ ফ্রম আউট অফ বাউন্ডলেস ডিপ সীমাহীন, হুম গভীর থেকে উঠে এসেছে যেটা, সেটা কোনটা? এই সমুদ্রের জল, টাইড। সে কি করবে? আবার ভাটার সঙ্গে সে ফিরে যাবে। টার্নস এগেন হোম, পুনরায় সে আবার ভাটায় তার বাড়ি ফিরে যাবে। কবি সেই জোয়ারের জলে ভেসে ভাটার দ্বারা বয়ে যেতে চাইছেন দূর দিগন্তে, কবি ফিরে যেতে চাইছেন সেই সীমাহীন অজানার গভীরে।
তো সেটাই কবি বলছেন এই ফার্স্ট সেকেন্ড স্ট্যান্জার লাস্ট দুটো লাইনে। বলছেন এটাই আমি চাই যখন আমি ফিরে যাব ঘরে সীমাহীন অজানার গভীরে, রাইট? কার সঙ্গে ফিরে যাবে? যে জলটা আসবে, জোয়ারের জল, সেই জল কবিকে টেনে নিয়ে যাবে বাউন্ডলেস ডিপ, সীমাহীন অজানা গভীরে, যেটাকে কবি হোম বলছেন। হুম, সেই হোমে কবি রিটার্ন করবেন যেখান থেকে কবি এসেছেন, তাই না? তো থার্ড স্ট্যান্জাতে আমরা এবার যাব। থার্ড স্ট্যান্জাতে কি রয়েছে? টিউলাইট অ্যান্ড ইভিনিং বেল। টিউলাইট মিন্স গোধূলি, ইভিনিং বেল সন্ধ্যাবেলার ঘণ্টার ধ্বনি। টিউলাইট অ্যান্ড ইভিনিং বেল, গোধূলি এবং সন্ধ্যাবেলার ঘণ্টার ধ্বনি। অ্যান্ড আফটার দ্যাট দ্য ডার্ক, এবং তারপরেই অন্ধকার। অ্যান্ড মে দেয়ার বি নো স্যাডনেস অফ ফেয়ারওয়েল ওয়েন আই এমবার্ক, এবং এখানে কোনো বিদায়ের দুঃখ আমি চাই না যখন আমি যাব। তো কবি কি বলছেন তাহলে? টিউলাইট, গোধূলির কথা বলছেন। গোধূলিটা কখন দেখা যায়? ডিউরিং সানসেট। তার মানে টিউলাইট হচ্ছে সিম্বল অফ ম্যাটেরিয়াল ডিকে, এই পার্থিব জগৎ পরিত্যাগ করার একটা লক্ষণ, সিম্বল, যেটা উনি টিউলাইটের মধ্যে বোঝাতে চেয়েছেন। ইভিনিং বেলও, সন্ধ্যাবেলার ঘণ্টার ধ্বনিও সেই রকমই সিম্বলাইজ করছে। অ্যান্ড আফটার দ্যাট দ্য ডার্ক, এবং ঠিক তারপরেই নেমে আসে অন্ধকার। দ্যাট ইজ দ্য এন্ড অফ লাইফ, দ্যাট ইজ ডেথ। এবং ডেথ কবির কাছে বিগিনিং অফ নিউ লাইফ। তার কারণ আমি বলেছি দ্য পোয়েট বিলিভস ইন দ্য লাইফ আফটার ডেথ, রাইট? তো অ্যান্ড মে দেয়ার বি নো স্যাডনেস অফ ফেয়ারওয়েল, কবি চাইছেন না যে এখানে কোনো দুঃখের বিদায় আমি দেখব। আমি দুঃখের বিদায় চাই না, আমি বিদায়ের সময় দুঃখ চাই না। তার মানে কবি আনন্দের সঙ্গে এই ম্যাটেরিয়াল ওয়ার্ল্ডকে ত্যাগ করতে চাইছেন। কবি চাইছেন না এইরকম দুঃখ। হুম, হোয়েন আই এম্বার্ক, যখন আমি চলে যাব। কোথায় চলে যাব? ওই সীমাহীন অজানার গভীরে। মৃত্যুর দ্বারা আমি যখন চলে যাব, সমুদ্র যখন আমাকে বয়ে নিয়ে যাবে। তাহলে সিম্বলস গুলো বোঝা গেছে। নেক্সট, ফাইনাল স্ট্যান্জাতে কবি কি বলছেন? দ্য লাস্ট স্ট্যান্জা। লাস্ট স্ট্যান্জাতে কবি বলছেন যে ফর দো ফ্রম আউট আওয়ার ওন অফ টাইম অ্যান্ড প্লেস, যদিও আমি চলে যাব এই নিয়ন্ত্রিত নির্ধারিত সময় ও জায়গার বাঁধন ছেড়ে, তাই না? ফর দো ফ্রম আউট আওয়ার ওন অফ টাইম অ্যান্ড প্লেস, যদিও আমি চলে যাব এই লিমিটেড নিয়ন্ত্রিত নির্ধারিত সময় ও জায়গার বাঁধন ছেড়ে। দ্য ফ্লাড মে বিয়ার মি ফার, এই সমুদ্র, এই ফ্লাড, এই সমুদ্রের জল আমাকে অনেক দূরে নিয়ে যাবে। আই হোপ টু সি মাই পাইলট ফেস টু ফেস, আমি আশা করি আমার জাহাজের পাইলটকে, তার মানে আমার জাহাজ চালককে আমি মুখোমুখি দেখব, ফেস টু ফেস। ওয়েন আই হ্যাভ ক্রসড দ্য বার, যখন আমি এই বাধা অতিক্রম করেছি, বা যখন আমি এই বাধা অতিক্রম করছি। তো লাস্ট স্ট্যান্ডাতে কবি বলছেন ফর দো ফ্রম আউট আওয়ার ওন অফ টাইম অ্যান্ড প্লেস, VOURNE, ওন মিন্স লিমিটেড, ইটস আ কাইন্ড অফ লিমিটেশন। কিসের লিমিটেশন? লিমিটেশন তার মানে নিয়ন্ত্রণ। কিসের নিয়ন্ত্রণ? নির্দিষ্ট সময়, সেই সময়ের বাঁধন। নির্দিষ্ট প্লেস, এই ম্যাটেরিয়াল ওয়ার্ল্ড, এই পার্থিব জগৎ, এই পৃথিবীর যে জায়গা, এর নির্দিষ্ট জায়গার বাঁধন, নির্দিষ্ট সময়ের বাঁধন, এই সব কিছু আমি ছিন্ন করে চলে যাব। এবং বলছেন দ্য ফ্লাড মে বিয়ার মি ফার, ফ্লাড, ফ্লাড মানে সমুদ্রের জল, মে বিয়ার মি ফার, যেন আমাকে অনেক দূরে নিয়ে চলে যায়। আই হোপ টু সি মাই পাইলট ফেস টু ফেস, আমি আশা করি আমি আমার জাহাজের চালককে দেখতে পাবো, যে পাইলট। কিরকম দেখবো? মুখোমুখি দেখবো। তা কবি পাইলট বলেছেন, পাইলটটা কে? পাইলট মানে রেফারেন্স টু জেসাস ক্রাইস্ট ইন খ্রিশ্চানিটি। তার মানে খ্রিস্টান ধর্মে জেসাস ক্রাইস্ট হচ্ছেন সেই জাহাজের পাইলট, যে জাহাজ চালিয়ে কবিকে নিয়ে চলে যাবেন। তার মানে এখানে পাইলট ইজ দ্য রেফারেন্স টু জেসাস ক্রাইস্ট ইন খ্রিশ্চানিটি। খ্রিস্টান ধর্মে জেসাস ক্রাইস্ট, যেনাকে গড হিসেবে মানা হয়, ওনার কথাই কবি এখানে উল্লেখ করছেন বাই সেইং পাইলট, পাইলট কথার মধ্য দিয়ে। হুম, তো এখানে আমরা রিলিজিয়াস কনসেপ্ট পেলাম এই পাইলট কথার মধ্য দিয়ে। আরও একটা জিনিস পেলাম যেটা রিলিজিয়াস কনসেপ্টের কথা বলছে, ইভিনিং বেল। খ্রিশ্চানিটিতে ইভিনিং বেল হচ্ছে একটা রিলিজিয়াস কনসেপ্ট। হুম, তো এখানে আমরা
বলেছিলাম দেখব কিভাবে এই পোয়েট্রিটা রিলিজিয়াস কনসেপ্টকে ইভোক করছে। ফার্স্ট যদি আমরা বলি ডেথ, মৃত্যুর কথা, ডেথ 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 হচ্ছে একটা খ্রিস্টান ধর্মের অন্যতম পবিত্র জিনিস, যেই মৃত্যুটাকে হাসি মুখে মেনে নিতে হয়, যেটা জেসাস ক্রাইস্ট করেছিলেন ডিউরিং ক্রুসিফিকেশন, রাইট? ওয়েন হি ওয়াজ ক্রুসিফাইড, উনি হেসেছিলেন, হাসির সঙ্গে মৃত্যুবরণ করেছিলেন। তো মৃত্যুর সময় আনন্দে মৃত্যুবরণ করা, হাসির মধ্য দিয়ে মৃত্যুবরণ করা, হুম, সেটাকেই কবি পেতে চাইছেন ওনার জীবনে। তার মানে এখানে রিলিজিয়াস ইভোকেশন আমরা পাচ্ছি, রিলিজিয়াস আইডিয়া আমরা এখানে পাচ্ছি। আবার উনি যেখানে বলছেন মৃত্যুর কথা, এটা একটা স্পিরিচুয়াল কনসেপ্ট, সেটাও বটে। আবার কবি বিশ্বাস করছেন মৃত্যুর পরে একটা জগৎ রয়েছে, দ্যাট ইজ লাইফ আফটার ডেথ, মৃত্যুর পরে জগৎ, যেটা খ্রিশ্চানিটির একটা অত্যন্ত বিশ্বস্ত ধর্মীয় বিশ্বাস। হুম, যেটা খ্রিশ্চানিটিতে রয়েছে, যে মৃত্যুর পরেও জীবন রয়েছে। ইটস আ ভেরি ডিপ প্রোফাউন্ড স্পিরিচুয়াল কনসেপ্ট ইন খ্রিশ্চানিটি। তাহলে আমরা রিলিজিয়াস আইডিয়াগুলো পেয়ে যাচ্ছি, তাই না? আরও জেসাস বলেছিলেন যে যখন তুমি মারা যাচ্ছ, তুমি শান্ত থাকো। হুম, ইউ রিমেন কাম while ডাইং। তার মানে যখন তুমি মারা যাচ্ছ তখন শান্ত থাকো, ছটপট করো না। তো জেসাস ক্রাইস্ট এইভাবে উনি খ্রিশ্চানিটিতে ওনার যে ধর্মীয় ধারণাকে উপস্থাপন করেছেন, এই ধারণার মধ্য দিয়ে আমরা বুঝতে পারছি কবি, যিনি আমাদের এই কবিতার মধ্যে ওনার নিজের মৃত্যুর ধারণাটাকে ফুটিয়ে তুলছেন, একইভাবে টেনশন মরতে চাইছেন শান্তির মধ্য দিয়ে। হুম, মৃত্যুর সময় শান্তির বার্তা দিচ্ছেন। তাহলে আমরা এখানে স্পিরিচুয়াল কনসেপ্ট পেলাম। তাহলে কি কি পেলাম আমরা এখানে? স্পিরিচুয়াল কনসেপ্ট পেলাম, রিলিজিয়াস কনসেপ্ট পেলাম, আরেকটা কি জিনিস পেলাম? ইলিউশন পেলাম, অ্যালিউশন, ALLUSION, অ্যালিউশন পেলাম। তার কারণ অনেক কিছু রেফারেন্সিয়ালি মেনশন করছেন, যেমন সানসেটের কথা মেনশন করেছিলেন, ইভিনিং স্টারের কথা মেনশন করেছিলেন, ইভিনিং বেলের কথা মেনশন করেছিলেন, হুম, ফোমের কথা মেনশন করেছিলেন। এইগুলোর মধ্য দিয়ে উনি উম, ওইগুলোকে সিম্বল হিসেবে ইউজ করে উনি অ্যাকচুয়ালি আমাদের মারা যাওয়ার কথা বলছেন, আমাদের পার্থিব জগতের শেষ, ফিজিক্যাল ডিকে, ম্যাটেরিয়াল ডিকের কথা উনি বলছেন, তাই না? তাহলে সিম্বলও আমরা এখানে পেয়ে যাচ্ছি। আরেকটা জিনিস যেটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে অ্যালফ্রেড লর্ড টেনিসনের কারেজ। হুম, COURAGE, কারেজ, অ্যালফ্রেড লর্ড টেনিসনের প্রত্যেকটা কবিতাতে আমরা এই সাহসিকতার, তার মানে এনকারেজিং দ্য স্পিরিট, নিজের মধ্যে লুকে থাকা উৎসাহকে উৎসাহিত করার প্রবণতা ওনার কাব্যে রয়েছে। এখানে আমরা কারেজ পাচ্ছি। উনি মৃত্যু হাসি মুখে বরণ করে নেওয়ার মধ্যে উনি কিন্তু নিজের কারেজ দেখাতে চাইছেন, সাহসিকতা দেখাতে চাইছেন। ক্লিয়ার? তো এই ছিল কবিতা। এবার আমি যেগুলো বললাম এই সবগুলোই এখানে রয়েছে, যেগুলো ডিসকাস করা হয়েছে। আই হোপ ইটস ক্লিয়ার টু অল অফ ইউ। অ্যান্ড see you in the next video with the next topic. Please do subscribe my channel, like, comment and share. Bye bye.